আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা পরিবেশ রসায়নের সিকিউ সাজেশন ক্লাস নিব এবং এটা আমাদের আসলে পার্ট 1 এর ক্লাস। আমাদের আরো একটা ক্লাস হবে পার্ট 2। আমরা দুইটা ভাগে চেষ্টা করব, যেহেতু প্রতিটা বোর্ডে প্রায় দুইটা সৃজনশীল আসে এই পরিবেশ রসায়ন থেকে। কোনো কোনো বছরে হয়তো একটা আসতে পারে, কিন্তু বেশিরভাগ বছরই দুইটা সৃজনশীল আসে প্রতিটা বোর্ডে, এবং দুইটা সৃজনশীল নির্দিষ্ট কিছু টপিক থেকে আসে। তো আমরা দুই ভাগে ভাগ করে আজকে একটা টপিক এবং কালকে আরেকটা, আগামী ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। তো প্রথমত আমরা আজকের ক্লাসটা যেভাবে সাজিয়েছি সেটা হলো, প্রথমে আমরা একক আর সম্পর্ক, কয়েকটা একক আর এদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। এই জিনিসটা তোমাদের বইয়ে সরাসরি সাজানো নাই। আমি এভাবে সাজিয়ে দেওয়ার একটাই কারণ, যে এইখানে আমাদের এই পরিবেশ রসায়ন থেকে প্রচুর ম্যাথমেটিক্যাল সমস্যা আসে এবং সেখানে খুবই ইজি ইজি ম্যাথ আসে। সমস্যাটা যে জায়গায় হয় সেটা হচ্ছে ইউনিট কনভার্সন, আমার কখন কোন ইউনিটটা লাগবে। তো এই কারণে আমাদের সব ইউনিট সম্পর্কে একটা ধারণা রাখা উচিত। তো আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি, এখানে লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের চাপের একক কি? এটিএম। এসআই এককে আমাদের চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। সিজিএস এককে সেটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এবং মিলিমিটার পারদস্তম্ভ এককে সেটা হচ্ছে মিলিমিটার মার্কিউরেট। এখন এই এটিএম থেকে কিভাবে মিলিমিটার মার্কিউরেটে যাব, কিভাবে প্যাসকেলে যাব, এইটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো 45 ডিগ্রি অক্ষাংশে এটিএম পরিমাপ করা হয় আমাদের এই যে পারদ স্তম্ভের চাপ 760 মিলিমিটার মার্কিউরি। এটা এটা আমরা সবাই জানি। তো এক এটিএম চাপ হচ্ছে 760 মিলিমিটার মার্কিউরের। মিলিমিটারটাকে যদি আমরা সেন্টিমিটার করি তখন 10 দিয়ে ভাগ দিবা, 760 থেকে হবে 76 সেন্টিমিটার মার্কিউরেট, এবং সেখান থেকে যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে মিটার মার্কিউরেট আসবে। আচ্ছা, দ্বিতীয় যেটা, এক এটিএম থেকে আমরা যদি প্যাসকেলে যেতে চাই তাহলে হবে 101 325 প্যাসকেল। এই সংখ্যাটা তোমরা সবাই জানো। সমস্যা যেটা হয়, অনেক সময় কিলো প্যাসকেল বলে দেয়, তোমরা মাঝে একটা দশমিক দিতে ভুলে যাও। কিলো প্যাসকেল মানে কিন্তু 1000 দিয়ে ভাগ হবে, তখন কিন্তু 101 325 হবে না, 101.325 হবে, কারণ 1000 দিয়ে আমি ভাগ দিয়েছি। এবং শেষেরটার ক্ষেত্রে এক এটিএম মানে 760 টর। এই টর এককটা তেমন একটা লাগে না, কিন্তু অনেক সময় টিচাররা কনফিউজ করার জন্য দেন। এই কারণেই এই যে মিলিমিটার মার্কিউরেট, এটাই হচ্ছে টর। তোমরা এটা নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করো, এটা নিয়ে এত ভাবার কিছু নাই। টর মানেই হচ্ছে মিলিমিটার মার্কিউরেট, চেনা জিনিস, শুধু আর একটা এক্সট্রা নাম দেখেই তোমরা ঘাবড়িয়ে যাও। আচ্ছা, আয়তনের বিভিন্ন সম্পর্ক। প্রথমত আয়তনের ক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের কি? লিটার। এসআই এককে হচ্ছে মিটার কিউব। কারণ কি, আয়তন কিভাবে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো যদি আমি মিটার গুণ মিটার গুণ মিটার করি তাহলে কি হবে? মিটার কিউব, রাইট? এটা হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে হচ্ছে? এসআই এককে। এসআই একক মানে কি? এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড। আর সিজিএস কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে সিজিএস এককে আমাদের কি আসবে? সেন্টিমিটার কিউব। এখন আমরা যদি তুলনাতে চলে যাই আবার, 1 লিটার, এখানে আমাদের কয়েকটা বেশি কনফিউশন যেটাতে হয় সেটা হচ্ছে ডেসিমিটার কিউব থেকে কিভাবে লিটার বা মিলিলিটারে যাব, অর্থাৎ মোট কথা মিটার কিউব। এই এককটা থেকে আমরা কিভাবে ডেসিলিটার বা মিলিলিটার বা সেন্টিলিটার, এই লিটার, এসবের মধ্যে কিভাবে যাব। তো প্রথমত তুমি যে জিনিসটা মনে রাখবা, 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তুমি কিন্তু এদিকে মিলি, সেন্টি, ডেসি, তারপরে মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এই সম্পর্কগুলো জানো। তো তোমার এইগুলো বের করতে অসুবিধা নাই। তোমার হচ্ছে একটা থেকে আরেকটাতে যাওয়াতে অসুবিধা। মানে এই যে একটা একক থেকে আরেকটা এককে কিভাবে যাব? তো প্রথমত তুমি একটা জিনিস মনে রাখো, 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। একটা মনে রাখো। এখন এটা থেকে যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে বের করব দেখো। 1 লিটার আমি বলেছি, 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এখন ডেসিমিটার কিউব বলেছি যখন, ডেসিমিটার কিউব, ডেসিমিটার মানে কি? 1 ডেসিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 1 ডেসিমিটার কিউব মানে কি হবে? 10 গুণ 10 গুণ 10 সমান 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? আবার এদিকে 1 লিটার, 1 লিটার থেকে যদি আমি মিলিলিটারে যাই তাহলে কি হবে? সেটাও হচ্ছে 10 টু দি পাওয়ার 3 মিলিলিটার। তো এখন দেখো, 10 টু দি পাওয়ার 3 মিলিলিটার সমান 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব। এটাও আমাদের প্রমাণিত হলো। এখানে 1 লিটার থেকে 1 ডেসিমিটার কিউব, এটা আমরা মনে রাখতে বলেছি। তাহলে একটা থেকে আরেকটাতে চলে গেলাম সহজেই। এখন মিটার কিউবে যদি যাই তখন কি হবে? আমাদের 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার। তাহলে 1 মিটার কিউব মানে কত? এই দেখো, 1 মিটার কিউব মানে 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব।
তাহলে 10⁻³ ডেসিমিটার কিউব মানে কি 10⁻³ লিটার, 10⁻³ লিটার মানে কি 10⁻³6 মিলিলিটার, আরো 3 দিয়ে গুণ, তাহলে 10⁻³ ইন্টু 10⁻³ 10⁻6 মিলিলিটার, আর 10⁻6 মিলিলিটার মানে হচ্ছে আমাদের 10⁻6 সেন্টিমিটার কিউব। তা আশা করি তোমাদের এই ইউনিটগুলো সম্পর্কে আর কোনো সমস্যা নাই আয়তনের। আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে, সেটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন ইউনিট। আচ্ছা, তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে 3টা টার্ম আছে। এই জিনিসটা তোমাদের মানে অনেক সময় দেখে ঘাবড়ে যাও যে প্রমাণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা আর পরম শূন্য তাপমাত্রা, তিনটার মধ্যে পার্থক্যটা কি? প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন। আচ্ছা, যেটা কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস অ্যাকর্ডিং টু হাজারি স্যার। কিন্তু তোমাদের কি মনে হয় এখন বাংলাদেশে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছে, যে গরম বাইরে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আর কক্ষ তাপমাত্রা নাই, বাট যেহেতু হাজারি স্যার বইয়ে বলেছেন আমাদের ওটা দিয়ে ম্যাথ করা লাগবে। আচ্ছা, তৃতীয় যেটা পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা টার্মটা দিয়েই বোঝায় এটা যে যেই তাপমাত্রায় কোনো একটা গ্যাসের তাত্ত্বিকভাবে আয়তনটা শূন্য হয় সেটাকে বলা হয় হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম এবং এই সংজ্ঞাটাও আসে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। আচ্ছা, নিচে আমরা যে সম্পর্কটা দেখছি যে কেলভিন তাপমাত্রা সমান ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, এটা তোমরা সবাই জানো, ফিজিক্সেও পড়েছো, কেমিস্ট্রিতেও পড়েছো। আচ্ছা, এখানে আমাদের তিনটা হচ্ছে মোলার আয়তন প্রকাশের পদ্ধতি এসটিপি, এসএটিপি এবং এনটিপি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এখানে দেখো প্রথমে আমরা তিনটা জিনিস, যেই তিনটা নিয়ে আমাদের মেইন আলোচনা, চাপ, আয়তন আর তাপমাত্রা, সেগুলো সম্পর্কে জানছি। তো প্রথমটাতে দেখো, এসটিপি পদ্ধতিতে তাপমাত্রা একক দেখানো হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 273। তাহলে এটা হচ্ছে আমাদের এসটিপি পদ্ধতিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা প্রমাণ তাপমাত্রা। আচ্ছা, এসএটিপিতে কোনটা ব্যবহার করা হচ্ছে? কক্ষ তাপমাত্রা, দেখো 25 ডিগ্রি সেলসিয়াস। আর এনটিপিতে সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। আচ্ছা, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার, এখানে আমাদের চাপের মাপটা হচ্ছে 1 এটিএম বা 101.325 কিলো প্যাসকেল। আর সেটা যখন এসএটিপিতে যাব, স্ট্যান্ডার্ড অ্যাম্বায়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, সেটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। এনটিপির ক্ষেত্রে সেটা হচ্ছে 1 এটিএম। তাহলে এখানেও 1 এটিএম, এসটিপিতেও, এনটিপিতেও সেটা হচ্ছে 1 এটিএম, এসএটিপিতে শুধু 100 কিলো প্যাসকেল। এবার শেষ যেটা, এটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে দেখো এটা 3 জনের ক্ষেত্রেই আলাদা। প্রথম জনের ক্ষেত্রে 22.414, এটা হচ্ছে আয়তন। আর এসএটিপিতে সেটা 24.789 এবং এনটিপিতে সেটা হচ্ছে 24.04। তিনটা মানই গুরুত্বপূর্ণ, তিনটা মানই আমাদের এমসিকিউতে আসে, একদম হুবহু এই এক্সাক্ট মানটাই আসে। এটা কিন্তু ভুল করা যাবে না, এটা খুবই একটা ইজি টপিক এবং এটা কখনোই ভুল করা যাবে না। এবং ম্যাথমেটিক্যাল টার্মেও আমাদের এটা ইউজ করা লাগবে। আমাদেরকে এগুলো বাকি ডাটাগুলো দেখে বোঝা লাগবে কখন এসএটিপি বলেছে, কখন এসটিপি বলেছে, কখন এনটিপি বলেছে। আচ্ছা, চলে যাই আমরা পরবর্তী টপিকে। এবার আমাদের প্রথম সূত্র যেটা শুরু, বয়েলের সূত্র। আচ্ছা, বয়েলের সূত্রের আমরা টার্মগুলো আগে আলোচনা করি যে এখানে কি কি টার্ম নিয়ে কথা বলা হয়েছে। প্রথম টার্মটা যেটা বলা হচ্ছে স্থির তাপমাত্রা, এটা আমরা সবাই জানি বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এবং ওই গ্যাসের প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে কোন দুটার মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে? আয়তন, চাপ। আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি ব্যস্তানুপাতিক 1/p। এখান থেকে যদি আমরা একটা ধ্রুবক নেই, ভি সমান কে ইন্টু 1/p বা পিভি সমান কে, এখান থেকে p1v1 সমান p2v2, এই সূত্রটা আমরা বের করি। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট বোঝানো হয়েছে। আচ্ছা, যদি আমরা ভি বনাম পি এর গ্রাফ অঙ্কন করি, জিনিসটা দেখতে এরকম অধিবৃত্তাকার হয়, এই যে অধিবৃত্ত বা হাইপারবোলা। এবং এই যে রেখাটা আমরা পেলাম, এই রেখাটাকে কি বলে? যেহেতু তাপমাত্রা স্থির, স্থির বা একই আছে, একই থাকা মানে হচ্ছে আইসো, আইসো। আর টেম্পারেচার, তাপমাত্রা, এটা আমরা বলি থার্ম। তাহলে আইসোথার্ম, এই যে এখানে দেখো সমষ্ণ রেখা বা আইসোথার্ম, বয়েলের সূত্রে রেখাগুলোকে, ভি বনাম পি এর গ্রাফের চিত্রের রেখাগুলোকে কি বলা হয়? আইসোথার্ম। আচ্ছা, আমরা এখানে একটা অনুসিদ্ধান্ত দেখতে পাচ্ছি বয়েলের সূত্রের, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের উপর চাপের প্রভাব। আমাদের প্রভাবটা কিসের উপর কিসের ছিল? আয়তনের উপর চাপের ছিল। সেখান থেকে আমরা কিভাবে ঘনত্বে গেলাম দেখি তো ব্যাপারটা। প্রথমত এখানে দেখানো হয়েছে, দেখো, ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। ঘনত্ব অনেকে রো দিয়ে লেখে, অনেকে ডি দিয়ে লেখে, যেটা দিয়ে তোমরা লেখো তোমাদের কোনো অসুবিধা নাই। তো আমরা ঘনত্বের এই ইউনিটটা বের করে দেখি। দেখো, ডি সমান ভর মানে ধরলাম ডাব্লিউ আর আয়তন মানে ভি। তাহলে এখান থেকে আমার সূত্রে লাগবে যেহেতু ভি, আমি আগে ভিটা বের করে রাখি, ডাব্লিউ/ডি। তো ধরলাম দুইটা গ্যাস যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের P1 আর P2 চাপে
ধরো ডাব্লিউ ভর বিশিষ্ট গ্যাস, একই ভর বিশিষ্ট গ্যাস নিয়েছি। আয়তন আর ঘনত্ব যথাক্রমে কি বলা হয়েছে? V1 V2 D1 D2, দুইটা আয়তন বলা হয়েছে এবং দুইটা ঘনত্ব বলা হয়েছে। তাহলে সম্পর্কটা দেখতে পাচ্ছি D1 সমান W বাই V1, D2 সমান W বাই V2। ডাব্লিউটা স্থির আছে, এখান থেকে আমি V বের করে নিয়েছি, V1 বের করে নিয়েছি, V2 বের করে নিয়েছি। এখন এই যে P1 V1 সূত্রে যদি আমি বসাই, প্রথমত V এর পরিবর্তে আমার এই সূত্র এটা অংশটা বসে গেল। এখন এই দুই পাশে কমন কোন জিনিসটা আছে? যে ডাব্লিউটা কমন আছে, ডাব্লিউটা আমি বাদ দিয়ে দিই যদি, তাহলে কি থাকছে? পি আর ডি এর মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি এবং এই সম্পর্কটা থেকে আমরা দেখতে পাবো পি সমানুপাতিক ডি। অর্থাৎ স্থির তাপমাত্রায় যখন আমরা গ্যাসের ঘনত্বের উপর চাপ দিব, চাপ বৃদ্ধির সাথে সাথে আমাদের এই ঘনত্বটা বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পর্কটা কি সমানুপাতিক। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে, সেটা হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা, চার্লসের সূত্রে যেটা বলা হয়েছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, এখানেও আমরা কিওয়ার্ডস গুলো আগে দেখি। স্থির চাপ আমরা জানি চার্লসের সূত্র চ দিয়ে অনেকে মনে রাখেন, চতে চাপ, চতে চার্লসের সূত্র। আর বয়েলের সূত্র তাপমাত্রা, এটা তো আমরা আগেরটাতেই দেখলাম। তো চার্লসের সূত্রে বলেছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, আবারও আয়তনের সাথে সম্পর্ক, কার সম্পর্ক? পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হয়। আগেরটাতে কিন্তু ব্যস্তানুপাতিক ছিল, এবার কার কার সম্পর্ক? আয়তন আর তাপমাত্রার মধ্যে, পরম তাপমাত্রার মধ্যে, কেলভিন তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আয়তনের সাথে আমাদের সম্পর্ক কার? এবার টেম্পারেচারের, এবং টেম্পারেচারটা কিসে আমাদের? কেলভিনে। তাহলে ভি সমানুপাতিক টি, সেখান থেকে আমরা পাচ্ছি যে V1/T1 সমান V2/T2 সমান কে। এখন এখানে আরেকটা সূত্র আছে, যে কোনো তাপমাত্রায় টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যে টি ডিগ্রি সেলসিয়াস, এটা খেয়াল রাখতে হবে। এখানে অনেকে কেলভিন বসায় দেয় এবং এই ম্যাথ পুরোটা চলে যায়। এটা কিন্তু শুধু খ নাম্বারের জন্য লাগবে। কি কারণে লাগবে আমি বলে দিচ্ছি, সূত্রটা আগে কি দেখে নেই। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ভিটি হলে আমরা গাণিতিক ভাবে পাই ভিটি সমান V0 প্লাস V0 ইন্টু টি বাই 273। এখন এই যে V0 বাই 273, এই টার্মটাকে বলা হয় হচ্ছে আয়তন প্রসারাঙ্ক গ্যাসের, অথবা আয়তন হ্রাস গুণাঙ্ক। এটা একটা আসে। এবং দ্বিতীয় যে জিনিসটা আসে, যে কোনো গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, প্রমাণ করো। এখানে টি এর জায়গায় যদি তুমি -273 বসাও, তাহলে কি আসবে? দেখো 273 273 কেটে গেল, তুমি একটা মাইনাস নেওয়ার কারণে এখানে -V0 আসছে। তাহলে V0 -V0, তাহলে ভিটি এর মান কত আসছে? ভিটি এর মান আসছে আমার 0। ভিটি এর মান 0 আসছে, মানে ওই টেম্পারেচারে আয়তন হচ্ছে তাত্ত্বিকভাবে 0। টেম্পারেচারটা কত নিয়েছিলাম আমি? -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই টেম্পারেচারে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের গ্যাসের আয়তন কেন তাত্ত্বিকভাবে 0 হয়, এটা আমরা এই সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আমরা চার্লসের সূত্রের আরো একটা অনুসিদ্ধান্ত দেখে নিব। এবারও আমরা ঘনত্বের সাথেই সম্পর্ক করেছি তাপমাত্রা। আগেরটাতে আমরা ঘনত্বের সাথে চাপের সম্পর্ক দেখাচ্ছিলাম, এবার তাপমাত্রার মাঝে আমরা দুইবারই কি বাদ দিয়েছি? আয়তন বাদ দিয়েছি, কারণ আয়তনের সাথে ঘনত্বের সরাসরি সম্পর্ক আছে। তো এবারেও আমরা দেখতে পাচ্ছি কি করা হয়েছে। দেখো, ঘনত্ব ডি সমান ডাব্লিউ বাই ভি, এই সূত্র। তাহলে আমার ডাব্লিউ বাই ভি থেকে ভি এর মান প্রথমে বের করে নিলাম, V1 এর মান, V2 এর মান। এখানে আমি যদি বসিয়ে দিই, তাহলে এই যে V1 V2 ছিল, সেখান থেকে যে W/D1 D2, W/D1 T1 এবং W/D2 T2। তাহলে এই যে D1 T1 টা আলাদা, এখানে D2 T2 টা আলাদা, বাট দুই ক্ষেত্রে লব একই। তাহলে লবগুলোকে আমি যদি বাদ দিয়ে দেই, তাহলে কি থাকে? D1 T1 সমান D2 T2। এখানে দেখো ডি এর সাথে তাপমাত্রার সম্পর্ক কি আসছে? ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তখন গ্যাসের ঘনত্ব কি হবে? হ্রাস ঘটবে। এটা একটা অনুসিদ্ধান্ত, এটা আমাদের ম্যাথে লাগে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের টপিকটা কি? গেই-লুসাকের চাপের সূত্র। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কে স্থির, এবার আয়তন স্থির। অলরেডি আমরা তাপমাত্রা একবার স্থির পেয়েছি, চাপ একবার স্থির পেয়েছি, বাকি ছিল শুধু আমাদের আয়তনের বার। এবার আয়তনের পালা ছিল, আয়তন আমাদের এবার স্থির হয়ে গেছে। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসে প্রযুক্ত চাপ গ্যাসের কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। তাহলে এবার আমরা তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক পেয়ে গেছি। P1/T1 সমান P2/T2 সমান কে। আচ্ছা, এইখানে আমাদের তিনটা গ্রাফ দেখানো হয়েছে এবং এই গ্রাফটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এগুলো এমসিকিউতে আসে। তার চেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই গ্রাফগুলোর নাম জানাটা। প্রথমটা আইসোথার্ম, এটা আমরা বলে দিয়েছি, কারণ কি? থার্ম মানে টেম্পারেচার, আইসো মানে একই। তাহলে এটা আমাদের কি? বয়েলের সূত্রের গ্রাফ। দ্বিতীয় গ্রাফ যেটা, এটা দেখো আইসোকোর। এখানে আরেকটা আছে আইসোবার। আচ্ছা, বার মানে হচ্ছে চাপ। চাপ কোন প্রক্রিয়ায় আইসো থাকে? মানে একই থাকে। আইসো মানে একই, আর বার মানে যদি চাপ হয়, কোন প্রক্রিয়ায় আমার চাপ একই থাকে? চার্লস। তাহলে এটা আমাদের চার্লসের সূত্রের গ্রাফ।
আর আমাদের শেষ যেটা আইসোকোর, এইখানে হচ্ছে আমাদের আয়তনটা স্থির। আইসো মানে একই, আইসো মানে একই, তাহলে আয়তনটা স্থির। তাহলে আইসোথার্ম, আইসোবার, আইসোকোর, তিনটা নাম আমাদের জানা খুবই জরুরি ছিল। তিনটা টার্মের নাম আমরা জানলাম এবং আমাদের তিনটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। গ্রাফগুলো তোমরা জাস্ট এক নজরে দেখে নাও, এটা এমসিকিউ এর জন্য। তো আমি যেহেতু সিকিউ সাজেশন ক্লাস নিচ্ছি তাই আমার জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রর দুইটা জিনিস আমাদের লাগবে। প্রথমত যেটা স্থির তাপমাত্রা ও চাপে যেকোনো আদর্শ গ্যাসের সম আয়তনে সমসংখ্যক কণা বা মল থাকে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রের বিবৃতি। দ্বিতীয় যেটা গাণিতিক যেটা, সেটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে যেকোনো গ্যাসের আয়তন বা এটার পরিমাণ বা মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক মোল সংখ্যা এন। এখান থেকে V1/N1 সমান V2/N2 সমান K, এটা বের করতে পারি। আর আমাদের অ্যাভোগাড্রোর নাম্বারটা আমরা সবাই জানি, গ্যাসের 1 মোলার আয়তনে অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা বা প্রকাশ করা হয় Na, সেটা হচ্ছে 6.023 × 10⁻23। এই মানটা আমরা সবাই জানি। আচ্ছা, আদর্শ গ্যাস সূত্র কিভাবে আসে? তো আমরা কয়টা সূত্র পেয়েছি? একটা V সমানুপাতিক 1/P, আর একটা পেয়েছি আমরা V সমানুপাতিক T। V সমানুপাতিক 1/P এটা কার সূত্র? বয়েলের সূত্র। ভি সমানুপাতিক টি এটা কার সূত্র? এটা চার্লসের সূত্র। তাহলে আমার আরেকটা সূত্র যেটা আমি একটু আগে জানলাম সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র ভি সমানুপাতিক এন। এই তিনটা সূত্রকে যখন আমি এক করছি তখন আমি কি পাচ্ছি দেখো, ভি সমানুপাতিক এন টি বাই পি। মানে আমি এই যে এই তিনটা সূত্রকে একীভূত করেছি। দেখো, এক ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমার এন আর টি কনস্ট্যান্ট ছিল যখন আমি ভি আর পি কে ভ্যারিয়েবল নিয়েছিলাম। আবার আয়তন তাপমাত্রা যখন ভ্যারিয়েবল নিয়েছি তখন এন আর পি মোল সংখ্যা আর চাপটা কনস্ট্যান্ট ছিল। আর যখন ভি আর এন অর্থাৎ আয়তন আর মোল সংখ্যাটাকে ভ্যারিয়েবল নিয়েছি তখন আমার পি আর টি অর্থাৎ চাপ আর তাপমাত্রাটা কনস্ট্যান্ট ছিল। এই তিনটা সূত্রের মধ্যে সমন্বয় যখন আমি করছি তখন কি আসছে? ভি সমানুপাতিক এন টি বাই পি। এখন এখান থেকে আমি প্রতিপাদন করতে পারি পিভি সমান এনআরটি। এখানে আর যে ধ্রুবকটা বসেছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে একাধিক খ নম্বর প্রশ্ন আসে এবং এককটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে মান সহ। তো আমরা এবার মোলার গ্যাস ধ্রুবক সম্পর্কে হালকা করে জেনে নেই। তো এই যে দেখো কিভাবে এককটা প্রতিপাদন করা হয়, এটা আমরা দেখতে পাচ্ছি ওই সূত্রটা পিভি সমান এনআরটি থেকেই আমরা প্রতিপাদন করতে পারি। আরটাকে যদি এক পাশে নেই তাহলে কি পিভি বাই আর এনটি আসে। তাহলে পি কি? চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। সবগুলোর একক যদি বসাও তুমি পাবা জুল পার মোল পার কেলভিন। এটা কি কোন এককে পেলা? এসআই এককে। এখন এখানে সবগুলো এককে এই জিনিসটার মান দেওয়া আছে। এই দুইটা একটু লেস ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য লাগবে। ইম্পর্টেন্ট যে তিনটা এসএসসির জন্য, এইচএসসির জন্য, সেটা হচ্ছে তোমাদের এই যে এই তিনটা বিক্রিয়া মানে মান। লিটার অ্যাটমসফিয়ার এককে কোন মানটা? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। 0.082 দিলেই হয়, শেষে আর ওয়ানের দরকার নাই। এসআই এককে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর সিজিএস এককে হচ্ছে 8.32 × 10⁻7 আর্গ পার মোল পার কেলভিন। এককগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এককগুলো অবশ্যই মনে রাখতে হবে। বইয়ে এই সবগুলোই প্রতিপাদন দেখানো আছে, সবগুলো আমি দেখাচ্ছি না, ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে সেই কারণে। এবং এটা তোমাদের ঘ নম্বরে আসবে। তো এখানে যেভাবে প্রতিপাদনটা করেছো সেটাই, শুধু মানের জায়গায় মানগুলো বসিয়ে দিলে তুমি এই মানগুলো প্রতিপাদনটাও পারবে। খুবই ইজি। এই দুটা মান তোমার লাগছে না। ক্যালোরি এককে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। আর ইঞ্জিনিয়ারিং বা ফুড পাউন্ডাল এককে সেটা হচ্ছে 2783.63 ফিট পাউন্ড পার মোল পার কেলভিন। এই দুটো একক তোমার এখন দরকার নাই। আচ্ছা, এবার বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবকটা সহজ ভাষায় মোলার গ্যাস ধ্রুবককে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। কারণটা কি? তাৎপর্যটা কি? একটা এক মোল গ্যাসের ক্ষেত্রে মোলার গ্যাস ধ্রুবক প্রযোজ্য। যদি বলে একটা গ্যাস অণুর ক্ষেত্রে তখন কি করবা তুমি? একটা গ্যাস অণুর ক্ষেত্রে যখন বলবে তখন সেই মানটাকে বলা হয় হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এই যে গ্যাসের অণু প্রতি গ্যাস ধ্রুবকের মানকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক, কে সমান R/Na। আচ্ছা, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এসআই এককে এটা দুটার মান দেওয়া আছে। প্রথমত আমরা যদি আসি লিটার অ্যাটমসফিয়ার এককে, মানটা কত আসে? 1.36 × 10⁻25। মনে রাখতে পারো, না মনে রাখতে পারো, তুমি বের করে নিলে আমার মনে হয় সুবিধা। তবে অনেকে মনে রাখে, মনে রাখলেও অসুবিধা নাই, এই যে এখানে মানটা দিয়ে দিয়েছি। আর এসআই এককে মানটা কত আসে আমাদের?
1.38 × 10⁻23 জুল পার কেলভিন পার মলিকিউল। এখানে খেয়াল রাখতে হবে এই জিনিসটা কিন্তু পার মলিকিউল, পার মোল না। কারণ আমি মোল সংখ্যা থেকে কি বলেছি, একটা অণুর ক্ষেত্রে, একটা মলিকিউলের ক্ষেত্রে, সেই কারণে পার মোল থেকে কিন্তু চেঞ্জ হয়ে পার মলিকিউল হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী টপিক আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। সূত্রটা কি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান, ধরো এই যে এই গ্যাস মিশ্রণটাতে কতগুলো উপাদান আছে, এ আছে, বি আছে, সি আছে, আরো অনেক উপাদানই থাকতে পারে। আমি ধরলাম প্রাইমারিলি এ গ্যাস অণু আছে, বি গ্যাস অণু আছে, সি গ্যাস অণু আছে। আচ্ছা, ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন দখল করলে, অর্থাৎ ধরো এই এ মনে করছে আমি ছাড়া আর কেউ এই পাত্রে নাই, তখন সে সমস্ত আয়তনটা দখল করবে এবং করার পরে যে চাপটা সে প্রয়োগ করবে তাকে ওই গ্যাসের আংশিক চাপ বলে, অর্থাৎ ওই উপাদান গ্যাসটার আংশিক চাপ বলে। এখানে আংশিক চাপটা আমি জানতে পারলাম। সূত্রটা কি ডাল্টনের, ওই তাপমাত্রায় ওই মিশ্রণের মোট চাপ হচ্ছে তার প্রতিটা উপাদান গ্যাসের আংশিক চাপ সমূহের যোগফলের সমান। অর্থাৎ আংশিক চাপে এ গ্যাসটা একটা আংশিক চাপ দিবে, ধরলাম সেটা পি এ, বি গ্যাসটা একটা আংশিক চাপ দিবে, ধরলাম সেটা পি বি, সি গ্যাসটা একটা আংশিক চাপ দিবে, ধরলাম সেটা পি সি। এই তিনটার যোগফলটা হবে আমার এই পাত্রে এই মুহূর্তে মোট চাপ যেটা, সেটার সমান। এটাই হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখান থেকে প্রচুর ম্যাথ আসে আমাদের গ এবং ঘ নম্বর প্রশ্নে। আচ্ছা, দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মূল ভগ্নাংশ থেকে কিভাবে আমাদের আংশিক চাপটা বের করা যায়। ধরো আমার বিক্রিয়াটাতে বা বিক্রিয়া পাত্রে এ গ্যাসটা আছে সামথিং এক্স মোল, বি গ্যাসটা আছে ধরো ওয়াই মোল, সি গ্যাসটা আছে আমাদের জেড মোল। আংশিক ভগ্নাংশটা কি, উপাদানটার মোল সংখ্যা। ধরো এ গ্যাসের ক্ষেত্রে আমি আংশিক মোল ভগ্নাংশটা বের করছি, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে জিনিসটা কি হবে, এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বি গ্যাসের ক্ষেত্রে কি হবে, ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ মোট মোল সংখ্যা নিচে হবে হরে, আর লবে হবে ওই গ্যাসটার কত মোল আছে পাত্রে। এটাই হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। দ্বিতীয় যে জিনিসটা আমার লাগছে এখানে সূত্র ম্যাথে চলে যাওয়ার আগে, সেটা হচ্ছে শুষ্ক গ্যাসের চাপ। আচ্ছা, অনেক সময় আমাদের ওইখানে আর্দ্র গ্যাস দেওয়া থাকে, যে জলের উপরে নেওয়া হয়েছে, এরকম একটা টার্ম লেখা থাকে। তো সেই ক্ষেত্রে কি আমার এই যে আমার ড্রাই যেই প্রেসারটা থাকার কথা, তার সাথে একটা ভেপারের প্রেসারটাও যোগ হয়, দিয়ে একটা সামথিং প্রেসার দেওয়া থাকে। তো এইখান থেকে আমার এই ভেপারের প্রেসারটা উদ্দীপকে দেওয়া থাকে, সেটাকে বাদ দিয়ে নেওয়া লাগে। তাহলে শুষ্ক গ্যাসের চাপটা আমি পাবো। শুষ্ক গ্যাসের চাপটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আচ্ছা, এবার আমাদের লাস্ট টার্ম যেটা, সেটা হচ্ছে এখানে তিনটা সূত্র। এই সূত্র তোমরা সবাই জানো, তবুও একবার আমরা বলে নেই। গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, স্থির চাপ এবং স্থির তাপমাত্রায় দুইটা টার্ম কি বলেছে, স্থির চাপ, স্থির তাপমাত্রায়। চাপ স্থির, তাপমাত্রা স্থির। কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে আর ব্যস্তানুপাতিক 1/, ওই গ্যাসের মোলার ভর। ক্লিয়ার? দ্বিতীয় টপিক যেটা, স্থির চাপে ও স্থির তাপমাত্রায় আবারও দুটা কন্ডিশন। ব্যাপন হার গ্যাসটার ঘনত্বেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর এর সাথে আমার এম এর সম্পর্কও যা, ডি এর সম্পর্কও তা, বর্গমূলের ব্যস্তানুপাতিক। শেষ টার্মটা, এটা থেকে দেখো স্থির তাপমাত্রা, এবার চাপ নাই, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের চাপের সাথে সমানুপাতিক, অর্থাৎ লাস্টটাতে গিয়ে আমাদের সমানুপাতিক সম্পর্ক বের হলো। তো এখান পর্যন্ত ছিল আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের অ্যানালাইসিস। এবার আমরা চলে যাব সরাসরি প্রবলেম সলভিং এ। আসো আমরা একটা একটা করে প্রবলেম সলভ করা শুরু করি। প্রথম বিক্রিয়াটা, আমাদের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখি। এ গ্যাস 0.31 গ্রাম, 1 এটিএম, 350 মিলিলিটার। গ নম্বরে বলেছে স্টপ কক বন্ধ অবস্থা থাকায় এ গ্যাসের অণু সংখ্যা গণনা করো। ধরো তুমি সূত্র জানো না, তুমি আগে ডান পাশে বসাবা এ গ্যাসের, তুমি কি কি জানো, ডাব্লিউ দেওয়া আছে এ গ্যাসের 0.31 গ্রাম। লাগবে কি না লাগবে পরে, আগে তুমি দেখো কি কি দেওয়া আছে। দ্বিতীয়, পি দেওয়া আছে এটিএম এ, ঠিক আছে। আর ভি আয়তন দেওয়া আছে দেখো 350 মিলিলিটার। মিলিলিটার দেখে কোনো এককে তোমার কোনো কাজ আছে? মিলিলিটার দেখছো তুমি, ডিরেক্ট এটাকে লিটার বানাও। 1000 দিয়ে যদি ভাগ দিই 0.35 লিটারে আসবে। আচ্ছা, এখান পর্যন্ত তুমি এই তিনটা জিনিস জানতে পেরেছো এই সম্পর্কে। আচ্ছা, এ গ্যাসের অণু সংখ্যা বলেছে, তুমি আগে পিভি সমান এনআরটি সূত্রটা বসাও। পিভি সমান এন আর টি। আচ্ছা, এখানে তুমি পি এর মান জানো, ভি এর মান জানো, আর এর মান জানো, টি এর মান জানো।
টেম্পারেচার কত দেওয়া আছে 27 ডিগ্রি, টি সমান 27 ডিগ্রি সেলসিয়াস মানে 273 যোগ যদি করি 300 কেলভিন আসে। তাহলে দেখো ডাব্লিউ দেওয়া আছে, পি দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এখানকার 4টা মান তুমি পাচ্ছ। তাহলে তুমি এখান থেকে ফার্স্টে এন এর মানটা বের করো, একটা সামথিং মান আসবে। মানটা কি আসবে আমরা দেখি। এন সমান আমার পিভি বাই আর টি। প্রেসার তুমি বসাও 1 এটিএম, ভি এর মান 0.35, আর এর মান যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে নিয়েছো আর এর মান কত হবে বলেছিলাম 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমার লিটার অ্যাটমসফিয়ার এককে মোলার গ্যাস ধ্রুবকের মান। তাহলে তুমি 0.082 বসালা। লাস্ট যে জিনিসটা লাগবে সময় টেম্পারেচার, সেটা 27 ডিগ্রি সেলসিয়াস বলা আছে 300। এটা বসালে তুমি একটা মান পাবা, সেটা কিসের মান পাবা বলো তো? মোল সংখ্যার মান পাচ্ছ। তোমাকে কি এখানে মোল সংখ্যা জানতে চাওয়া হয়েছে? তোমার এখানে জানতে চাওয়া হয়েছে যেটা, সেটা হলো ওই গ্যাসের অণুর সংখ্যা। তুমি এখানে বের করছো মোল সংখ্যা, অণুর সংখ্যা তো এখনো বের হয়নি। অণুর সংখ্যা কিভাবে বের করবা? দেখো, কোনো গ্যাসের 1 মোলে কতখানি অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আমি জানি 1 মোলে থাকে Na সংখ্যক, রাইট? তাহলে আমার n মোল বের হয়েছে গ্যাস, একটু আগে n এর মান বের করছি আমি। তুমি n মোল গ্যাসে থাকবে Na ইন্টু n সংখ্যক। এখন Na ইন্টু nটা কত? Na ইন্টু n এর মান কত বের করছিলাম আমি? পিভি বাই আর টি। এবার এই পুরা জায়গায় তুমি মানটা যদি বসিয়ে দাও, দেখবা এখানে আমাদের এই গ্যাস অণুর সংখ্যা বের হবে যে 8.56788। এত বড় মানের দরকার নাই, ডিরেক্ট 565755 এর অ্যারাউন্ডেই আসবে, 10⁻21। তাহলে ক্লিয়ার? ঘ নম্বর প্রশ্ন। এখানে আমি ঘ নম্বরটা দেইনি কারণ আজকের টপিকের আন্ডারে আমাদের ঘ নম্বরটা পড়েনি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটাতে আমরা চলে যাই। উদ্দীপকের পাত্র 1-এর গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। আবার দেখো একই রকম। তাহলে আমি যদি দেখি, এক্ষেত্রে প্রথমত টেম্পারেচার দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে আমার 293 কেলভিন। ভি দেওয়া আছে 300 মিলিলিটার। 300 মিলিলিটার মানে কত? 0.3 লিটার। আর আমার পি এর মান দেওয়া আছে 780 মিলিমিটার মার্কারেট। এটাকে তুমি আগে নিয়ে নাও এটিএম এ। তাহলে 760 মিলিমিটার মার্কারেটকে 780 মিলিমিটার মার্কারেটকে 760 মিলিমিটার মার্কারেট দিয়ে তুমি ভাগ দাও, একটা সামথিং মান পাবা। তো ধরো এখান পর্যন্ত তোমার আছে তথ্য, এই যে এই কয়টা তথ্য তোমার কাছে দেওয়া আছে। এখন যেটা বিষয়, আমাদের আলোচনার বিষয় যেটা বলেছে অণুর সংখ্যা, তাহলে তুমি আবার পিভি সমান এনআরটি সূত্র বসাও। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এন এর মান এখান থেকে বের করো, পিভি বাই আর টি। মান এখনই বের করলাম না, কারণ কি আবারও আমাকে বলেছে অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা এন মোল গ্যাসে অণুর সংখ্যা কত হবে? এন মোলে অণু সংখ্যা সমান এন এর মান ইন্টু এন এ। তাহলে এন এ ইন্টু পিভি বাই আর টি। মানটা বসাবা, ইনশাল্লাহ তোমার এটাতেও কোনো সমস্যা হবে না এবং সঠিক মানটাই চলে আসবে। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। আমাদের আজকের পরের প্রশ্ন, সেটা হচ্ছে উদ্দীপকের এ গ্যাস, গ নম্বরে বলেছে উদ্দীপকের এ গ্যাস বি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এবার দেখো একটু আলাদা আসছে আমাদের। আচ্ছা, মোট চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমি কি জানি? মোট চাপ হচ্ছে এ এর আংশিক চাপ যোগ বি এর আংশিক চাপ। এটুকু তো বুঝতে পারছি। এ গ্যাস আর বি গ্যাস মিশ্রণের মোট চাপ মানে এ গ্যাস বি গ্যাস মিশ্রণ এখানে মাঝখানে আসবে, তখন আমার মোট চাপটা কত হবে? এখন দেখো, ফার্স্ট অফ অল তোমাকে কোন জিনিসটা করতে হবে এখানে। আচ্ছা, যদি চলে আসি এ গ্যাসে, আগে ওর আয়তন কত ছিল? 2 লিটার। এখন দেখো 5 ডেসিমিটার কিউব। দেখে মনে হবে হাই হাই, লিটার থেকে ডেসিমিটার কিউবে চলে গেছে কেন? দেখো ভি1 এর মান কত ছিল? ধরি আমি এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাস এর ক্ষেত্রে আমার পি1 এর মান দেওয়া আছে 750 মিলিমিটার মার্কিউরেট।
এখানে আমার কততে দেওয়া আছে কিলো প্যাসকেল। আমি বলছি দুইটাকে তুমি নিয়ে আসবা এটিএম এ। তাহলে প্রথমটা থেকে যদি আমি এটিএম এ আনি 750 ডিভাইডেড বাই 760 এত এটিএম। P1 এর মান পেলাম। V1 এর মান দেওয়া আছে আমার 2 লিটার, লিটারে লাগবে, আমি লিটারে রাখলাম। V2 এর মান কত দেওয়া আছে? আমি বলেছি আংশিক চাপ মানে কি ওই পাত্রটার সম্পূর্ণ আয়তন নিজে দখল করবে, তাহলে 5 ডেসিমিটার কিউব। 5 ডেসিমিটার কিউব মানেই কি 5 লিটার। তাহলে দেখো P1 জানি, V1 জানি, V2 জানি, তাপমাত্রা স্থির 25 ডিগ্রি সেলসিয়াস। কোন সূত্র হবে? বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? P1 V1 সমান P2 V2। এখান থেকে আমি একটা P2 এর মান পাবো। এই P2 এর মানটাই হচ্ছে আমার এখানকার PA। ঠিক আছে, একইভাবে যদি আমি এখন বি গ্যাস নেই, এখানে এই গ্যাসটা বাদ দিলাম, এখানকার মানগুলো বাদ দিলাম, মান বাদ দিলাম, নিচেরটা পর্যন্ত তো ঠিক থাকবে। আচ্ছা, এবার যদি আমি এখানে বি গ্যাস নেই, বি গ্যাসের ক্ষেত্রে P1 এর মান কত দেওয়া আছে আমার? 150 কিলো প্যাসকেল। 150 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল থাকলে আমার কত দিয়ে ভাগ দিতে হবে? 101.325। এটা দিয়ে ভাগ দিব, আমি P1 এর মান পাবো। V1 এর মান দেওয়া আছে আমার 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব মানেই কত? 1 লিটার, যেহেতু বলেছি ডেসিমিটার কিউব থেকে লিটার। ভি এর মান আবারও 5 ডেসিমিটার কিউব, যেহেতু এই পাত্রে চলে আসছে, এই পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করতে হবে। এবার আমি P2 এর মান কত পাবো? আবার ওই P1 V1 এর সূত্র, তাপমাত্রা যেহেতু স্থির। এখানে আমি একটা সূত্র পেলাম, মানে একটা P এর মান পেলাম। এই P2 এর মানটাই হবে আমার PB। তাহলে P এর মান পেয়েছি, PB এর মান পেয়েছি, যোগ করে দিলে উদ্দীপকের A গ্যাসে এবং B গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, হয়ে যাবে। এই জিনিসটা সরাসরি একটা ধাপে করা যায়, সরাসরি একটা ধাপেই করা যায়। তোমরা ভেঙেও করতে পারো, অনেকে অ্যাডভান্স লেভেলে একটা ধাপেই করে। সেটা হচ্ছে P সমান PAVA প্লাস PBVB ডিভাইডেড বাই মোট ভি। দেখো জিনিসটা কি হলো, আমার আগের সূত্র কি ছিল? P1 V1 সমান P2 V2। এখন এই যে P2 V2, P2 ইন্টু এই V2ই তো ছিল। তাহলে আমার যখন ভাগ যেত, তখন এখান থেকে যে যেই P এর মানটা আসতো, এই যে এই জিনিসটা থেকেই কিন্তু আমার আগের সূত্রে এই পাত্রে আমার কতখানি আংশিক চাপ হবে ওইটা বের হয়েছিল। আবার এই জিনিসটা থেকে আমার আগের সূত্রে কতখানি আংশিক চাপ হবে সেটাই বের হয়েছিল। তো এই দুটা জিনিসকে আমি যখন একসাথে করে দিচ্ছি, নিচে একটা কমন হর দিলেও এই জিনিসটা একসাথে লেখা যায়, এক লাইনে অঙ্ক হয়। বাট তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, এক লাইনেও করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা। ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এ গ্যাস এবং বি গ্যাসের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি হবে? ব্যাপন হারের ক্ষেত্রে কি গ্রাহামের ব্যাপন সূত্র। তো প্রথম বিক্রিয়া এবং দ্বিতীয় বিক্রিয়া, প্রথমটার ক্ষেত্রেও আমার কি কি মান দেওয়া আছে দেখো। বাম পাশে আমি এ গ্যাস দেখাই, ডান পাশে আমি বি গ্যাস দেখাই। এ গ্যাসের ক্ষেত্রে পি জানি, ভি জানি, আর আমি ডাব্লিউ জানি। আর এর মান আমি এমনি জানি, টেম্পারেচারও দেওয়া আছে। দেখো সবগুলো দেওয়া আছে। আমি যদি পিভি সমান এনআরটি সূত্র ফেলি, এন মানে কি আমি জানি, ডাব্লিউ বাই এম। এইখানে সবকিছু দেওয়া আছে, দেখো পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, আর তুমি জানো টি দেওয়া আছে। তুমি এখান থেকে খুব ইজিলি এ গ্যাসের এম বের করতে পারবা, মোলার ভর। আচ্ছা, একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে। বি গ্যাস, পি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তুমি আর এর মান জানো, ডাব্লিউ এর মানও দেওয়া আছে। এখান থেকেও তুমি এম বের করতে পারবা, এম অফ বি, এখানে ধরলাম এম অফ এ। তাহলে এবার এ গ্যাসের এম পাইছো, বি গ্যাসের এম পাইছো, মোলার ভর কোনটার ব্যাপন হার বেশি হবে? তুমি যদি এবার এই সব কিছুকে বাদ দিয়ে তোমার যে অংশটুকু দরকার ছিল মোলার ভর, তুমি সেই অংশটা পেয়ে গেছো। তোমার এবার জাস্ট কোন জিনিস সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে? আর এ ভাগ আর বি, ছোট হাতের আর দিয়ে লিখি, স্মল আর এ স্মল আর বি, অর্থাৎ আর এর ব্যাপন হার ভাগ এর ব্যাপন হার ভাগ বি এর ব্যাপন হার সমান হচ্ছে কি ব্যস্তানুপাতিক ছিল, তাহলে √/mb/ma। দেখো দুইটার তুমি এ এর মান এম এর মান পেয়ে গেছো, জাস্ট ওখানে বসাই দিলেই তুমি
এ আর বি এর মধ্যে ব্যাপন হারের একটা তুলনা পাওয়া, সেই তুলনা থেকেই তো তুমি বুঝতে পারবা যে রেশিওতে কার ক্ষেত্রে বেশি হচ্ছে কার ক্ষেত্রে কম হচ্ছে। ক্লিয়ার? এটা দেখালেই ঘ নম্বরে তোমাকে টিচার ফুল মার্কস দিবেন। আচ্ছা, পরের প্রশ্নটাতে চলে যাই আমরা। উদ্দীপকের স্টপ কক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? এবার আমরা শর্টকাট সূত্র দিয়ে করব। পি সমান P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই ভি। এবার আমি জানি না P1V1, বসাই এখন দেখি। প্রথম সূত্রের ক্ষেত্রে P1 কত? প্রথম পাত্রের ক্ষেত্রে P1 2 ATM, V1 এর মান হচ্ছে 400 মিলিলিটার, মানে 400 মিলিলিটার মানে 0.4 লিটার। আচ্ছা, P2 এর মান কত? P2 এর মান আছে 1.5 ATM, 1.5 ATM। আর V2 এর মান কত? 600 মিলিলিটার, আমি একবারে লিখলাম 0.6 লিটার। এই চারটা মান তুমি বসাবা, স্টপ কক খুলে দিলে। এবার দেখো মোট এখন মাঝখানে আগের বার একটা পাত্র দেওয়া ছিল, এবার মাঝখানে পাত্র দেওয়া নাই। অনেকে এটা দেখে কনফিউজ হয়ে যাবে যে তাহলে আমার পাত্রটা কই, আমার আয়তন নিচের ভি আয়তনটা কত? নিচের ভি আয়তনটা ভাইয়া এই 400 আর এই 600 যোগফল। এখন কি আলাদা পাত্র নাই, কিন্তু মাঝে যখন পথ আমি খুলে দিব তখন তো এটা আর এটার মোট পাত্রটাই একটা পাত্র হিসেবে গণ্য হবে। তো যখন এই পুরোটা একটা পাত্র হিসেবে গণ্য হবে তখন আমার এই ভি এর মানটা হবে V1 প্লাস V2 সমান 400 প্লাস 600 মানে 1000 মিলিলিটার। তো 1000 মিলিলিটার না লিখে আমরা সরাসরি 1 লিটার, যেহেতু আমরা লিটারে হিসাব করছি, 1 লিটার নিয়ে নিলাম। তাহলে এখানে আমি যদি মানগুলো বসিয়ে ফেলি, P1 এর মান 2 ইন্টু 0.4, V1 এর মান প্লাস 1.5 ইন্টু 0.6 ডিভাইডেড বাই আমার 1। তো এটা হ্যান্ড ক্যালকুলেশনেও সম্ভব, বাট ক্যালকুলেটর আছে তোমাদের, হ্যান্ড ক্যালকুলেশনের কি দরকার, এটা তো আর মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষা না। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে? গ নম্বর প্রশ্নে বলেছে এ গ্যাস এবং বি গ্যাসকে 1 লিটার পাত্রে রাখা হলে মিশ্রিত গ্যাসের মোট চাপ কত হবে? সরাসরি আমি আবারও P সমান P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই ভি সূত্রে চলে যাব। এবার দেখো P1V1 এর মান আবারও দেখি। P1 এর মান কত? 1 ATM। V1 এর মান কত? 300 মিলিলিটার মানে 0.3 লিটার। এখানে P2 এর মান কত? 1.5 ATM। আর V2 এর মান কত? 500 মিলিলিটার মানে 0.5 লিটার। দেখো P1 P2 V2 দেওয়া আছে, প্রশ্নে বলেছে 1 লিটার পাত্রে নিয়েছি। তাহলে 1 লিটার পাত্রে যদি নেই, ভি এর মানটা হচ্ছে আমার 1 লিটার। সিম্পলি বসায় দাও, 1 ইন্টু 0.3 প্লাস 1.5 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 1। উত্তর চলে আসবে। গ নাম্বার প্রশ্ন শেষ। ঘতে বলেছে এ গ্যাস বি গ্যাস দুইটার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখি আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারি কিনা। আচ্ছা, তো এ গ্যাসের ক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে দেখো, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। তাহলে আমি যদি বসাই পিভি সমান এনআরটি বা পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি, বা এখান থেকে আমি এম এর মান পাবো একটা। এম সমান কি হবে? পিভি বাই ডাব্লিউ আর টি, সরি উল্টা লিখলাম, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। এবার ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটা এম এর মান পেলাম। এটা হচ্ছে আমার মেইন সূত্র, এম এর মান বের করা। এবার এটাকে তুমি M1 ধরে এই সূত্রগুলোর মান বসায় দিবা বাম পাশের, M2 ধরে এখানকার মানগুলো বসায় দিবা। সেম জিনিসই দেওয়া আছে দুই পাশে। বসায় দেওয়ার পরে যেটা পাবা তুমি, সেটা হচ্ছে দুইটার এম এর মান পেয়ে গেছো। এরপরে তোমার ব্যাপন হার তুলনার সূত্র কি? R1 বাই R2 রুট ওভার M2 বাই M1। এবার তুমি ব্যাপন হারের মধ্যে একটা তুলনা পাবা, তুলনা থেকে তো তুমি বুঝতে পারবা কার ব্যাপন হারটা বেশি কার ব্যাপন হারটা কম। ঠিক আছে, ক্লিয়ার? পরের প্রশ্ন, প্রশ্নে কি বলা হয়েছে দেখি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আচ্ছা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে 760 মিলিমিটার পারদ স্তম্ভ, আর মানে আমার টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, ডাব্লিউ। টেম্পারেচার, প্রেসার, ভলিউম, ওয়েট। আচ্ছা, স্টপ কর্ক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ কত? মোট চাপের ক্ষেত্রে আমার
এখন ভি এর দরকার নাই, টেম্পারেচার দুই পাশে সমান আছে, তুমি যেটা ডিরেক্ট করে দিবা পি সমান P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই পি। আগের দুটো ম্যাথে দেখিয়েছি, এটাতে আশা করি দেখানো লাগবে না। আচ্ছা, পরের প্রশ্নে বলেছে উদ্দীপকের গ্যাস দ্বয়ের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আবার ব্যাপন হারের ক্ষেত্রেও আমার এম এর সূত্রটা কি পেলাম আমি একটু আগেই, WRT ডিভাইডেড বাই পিভি। M1 পাবা, M2 পাবা, আর ব্যস্তানুপাতিক 1/√m। এখান থেকে তুমি R1 R2 এর তুলনা পাবা, R1 R2 এর রেশিও থেকে তুমি বলতে পারবা কোনটার ব্যাপন হার কম কোনটার ব্যাপন হার বেশি। পরের প্রশ্ন, আচ্ছা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা আমরা যদি দেখি কি বলা হয়েছে, এ গ্যাস বি গ্যাস একটা নলের বাম পাশ আর ডান পাশ থেকে আসছে। গতে বলেছে নলের অভ্যন্তরে এ ও বি গ্যাস কত দূরত্বে মিলিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করবে। প্রশ্নটা হচ্ছে আমার এ গ্যাসটা কি আর বি গ্যাসটা কি। এখানে তোমরা যারা এই প্রশ্নটা জানো, এই প্রশ্নের প্যাটার্নটা, এখানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো এ গ্যাসের সাথে CH3COOH বিক্রিয়া করে যে দেখো NH2 আসছে, এখানে কি প্রথমে উদ্বিক্রিয়কে কোথাও NH2 ছিল? NH2 কখন আসে আমার এটার সাথে বিক্রিয়ায়? যখন আমি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দেই। তাহলে এ গ্যাসটা আমার অ্যামোনিয়া, বি গ্যাসটা আমার কি বলেছে ROH মানে অ্যালকোহলের সাথে BCl5 এর বিক্রিয়ায় তৈরি হয়। এই গ্যাসটা হচ্ছে HCl। তাহলে অ্যামোনিয়া আর HCl এর বিক্রিয়ায় আমার সাদা ধোঁয়া সৃষ্টি করে এটাকে NH4Cl, যে উৎপাদটা তৈরি হয় NH4Cl, এ হচ্ছে সাদা ধোঁয়া সৃষ্টি করে। তাহলে আমরা বিক্রিয়ক আর উৎপাদটা সম্পর্কে জানলাম। এখন হচ্ছেটা কি, এই জায়গায় আমার অ্যামোনিয়া HCl আর অ্যামোনিয়াম ক্লোরাইড আসলো কোত্থেকে? আমার তো অর্গানিকের প্রশ্ন না, এটা তো আমার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, আর বলেছে কত দূরত্বে মিলিত হবে, দূরত্বই বা আসলো কোত্থেকে? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা একটু ভেঙে দেখতে চাই, খুবই ইজি একটা জিনিস, একবার ক্লিয়ার হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। সেটা হচ্ছে, ধরো তোমার ওই যেই বিক্রিয়ার হারে মানে হচ্ছে ব্যাপন হারের সূত্রটা দেওয়া আছে। ধরো ব্যাপন হার মানে কি, এত সেকেন্ডে এত দূরত্ব যায়, তার মানে ও এক ধরনের বেগ। তো বেগের সূত্র কি, ভি সমান S/T, রাইট? তাহলে এস মানে কি, ভি ইন্টু টি, মানে সরণ সমান বেগ গুণ সময়। তাহলে সরণ সমান বেগ গুণ সময়, এই সূত্র থেকে যদি আমরা দেখতে যাই, ধরো এটা ছিল আমার নল, এখানে ধরলাম আমি এক্স দূরত্ব, এদিক থেকে হচ্ছে আমার কত বড় নল, 30 সেন্টিমিটার। তাহলে 30 মাইনাস এক্স, এটা হচ্ছে আমার নল। এখন বলেছে যে উদ্দীপকে নলের অভ্যন্তরে এ আর বি গ্যাস কত দূরত্বে মিলিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করবে, মানে এক্স এর মান বের করো, 30 মাইনাস এক্স বের করো, তোমার ইচ্ছা। এখন এই পাশ থেকে এ গ্যাস দিছে, ওই পাশ থেকে বি গ্যাস দিছে, এই যে এ গ্যাস অ্যামোনিয়া, বি গ্যাস HCl। তুমি যদি কোনোভাবে বিক্রিয়াটা মিলিত হবে যখন, তার মানে তো সেম টাইম লাগবে দুইজনের, এই জায়গা পর্যন্ত, যে জায়গায় মিলিত হবে সেই জায়গা পর্যন্ত আসতে দুইজনের সেম টাইম লাগবে, অর্থাৎ এই ক্ষেত্রে টাইমটা সেম। টাইমটা যখন সেম হবে তখন কি হয়, এস বি এর সমানুপাতিক হয়ে যায়। এস বি এর সমানুপাতিক মানে ধরে নাও এস আর এর সমানুপাতিক, অর্থাৎ তোমার এই দুজনের মধ্যে আর এর তুলনাটা লাগবে। তো আর এর তুলনা মানে কি, ব্যাপন হারের তুলনা। ব্যাপন হারের তুলনা তো তুমি এখান থেকে এমনি করতে পারবা, দুইটা গ্যাসের তুমি কোনটা কে সেটা জেনে গেছো, মোলার ভর বের করে নিতে পারবা। অ্যামোনিয়ার ক্ষেত্রে 17, HCl এর ক্ষেত্রে 36.5। এবার তুমি যখন এই R1 ভাগ R2 বের করলা, মানে আর এ ভাগ আর বি দেই, তখন কি হবে, √MB ভাগ MA সমান কত, √36.5 ডিভাইডেড বাই 17। ঠিক আছে, এখন এই যে 36.5 ভাগ 17, এটা √, এটা হচ্ছে আর এ ভাগ আর বি এর মান। এখন বলেছে যে আমার কত দূরে ধোঁয়ার সৃষ্টি হবে, আর এ আর আর বি এর তুলনা যেটা, আমি যদি সমানুপাতিক হয় তাহলে এস এ আর এস বি এর তুলনাও তো সেটা, মানে দূরত্বের তুলনা। তাহলে এস এ সমান সামথিং ইন্টু এ, যে এটার একটা ধরো 0 পয়েন্ট সামথিং একটা মান আসে, ধরলাম এক্স আসছে, এটার উত্তর। ধরো এক্স আসছে, এটার উত্তর। তাহলে কি আমার এস এ, এক্স না, আমরা অন্য ভ্যারিয়েবল নেই, কারণ এক্স আমরা ওই সূত্রে নিয়েছিলাম। ধরো ওইখানে আমরা এম নিতে পারি, এম নিলাম কথার কথা। তাহলে এস এ সমান কি, এম ইন্টু এস বি। এখন এস এর মানটাকে যদি তুমি এই যে বাম থেকে ডানে
এত সরণ, এখান থেকে এত সরণ। এস এর মানটাকে যদি তুমি এক্স ধরো, মানে ওই যে যেটাকে তুমি এক্স ধরছিলে আর এটাকে তুমি কি ধরছিলে 30 মাইনাস এক্স, এখান থেকে সরণ এ গ্যাসের সরণটাই তো এস এ, বি গ্যাসের সরণটাই তো এস বি, তাহলে এস এ মানেই তো এক্স, তাহলে কি এক্স সমান এম, মানে যেখানে যে রেশিওটা আসছে ইন্টু 30 মাইনাস এক্স। এই সূত্রটা থেকে কি তুমি সহজে ক্যালকুলেটর দিয়ে উত্তর বের করে নিতে পারবা না যে এক্স এর মান কত। এম এর মান তুমি জানো, এখানে আমি এম বসাইছি কারণ আমি ক্যালকুলেট করে উত্তরটা বের করিনি। এম এর যে মানটা আসবে সেই মানটা এখানে বসালে তুমি এক্স এর মান পাবা কিনা। তাহলে বাম পাশ থেকে কত দূরে মিলিত হলে তুমি জানতে পারলা, 30 থেকে যদি বাদ দাও ডান পাশ থেকে কত দূরে মিলিত হবে এটাও তুমি জানতে পারলা। ক্লিয়ার? খুব কি কঠিন ছিল? খুবই ইজি, জাস্ট তোমার বুঝতে পারা লাগবে যে জিনিসটা আসলো কোত্থেকে। ঘতে বলেছে উদ্দীপকের এ আর বি যৌগের প্রকৃতি ব্রনস্টেড-লাউরির মতামতের আলোকে ব্যাখ্যা করো। ব্রনস্টেড-লাউরির মতবাদ যেহেতু আমি এখনো পড়াইনি সেই কারণে আমি এই জিনিসটা আজকের ক্লাসে বলছি না, পরবর্তী ক্লাসে যখন এই মতবাদটা পড়ানো হবে তখন এই জিনিসটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী সিকিউ। এ গ্যাস ডাব্লিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি দেওয়া আছে। বি গ্যাস ডাব্লিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি দেওয়া আছে। গতে বলেছে স্টপ কক খুলে দিলে কত দূরত্বে মিলিত হবে। কত দূরত্বে মিলিত হবে মানে কি, আবার ওই আর এ আর বি এর সূত্র। তাহলে আমার এখানে এত গ্রাম গ্যাস এ গ্যাস বলা আছে, এটা এত গ্রাম বি গ্যাস বলা আছে। তোমার এই ক্ষেত্রে ঘনত্ব দিয়ে করা লাগবে, কারণ এম এর মান তোমার এখানে যেহেতু দেওয়া নাই, এ গ্যাস আর বি গ্যাস বলছে, দুইটা কোন গ্যাস সেটা তুমি জানো না। তো এখান থেকে তুমি ডি এর মানটা কিভাবে বের করবা? P1 পিভি সমান এনআরটি সূত্র। এই যে আর এর তাপমাত্রা দেওয়া আছে, আর তুমি জানো, পি তুমি জানো, ভি তুমি জানো। পিভি সমান এনআরটি সূত্র থেকে ডাব্লিউ বাই এম যখন আসে, আমি দেখাই, এই যে পিভি সমান এনআরটি, এখান থেকে তুমি বের করতে পারবা পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি, বা পি এম সমান ডাব্লিউ বাই ভি আর টি। দেখো এখান থেকে তুমি কিন্তু এম এর মানটা বের করে নিতে পারবা। ডাব্লিউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর টি এর মান তুমি জানো, পি এর মান দেওয়া আছে। তো এতগুলো মান যখন দেওয়া আছে, তোমার এম এর মান বের করতে খুব একটা অসুবিধা হবে না। এখান থেকে তুমি এম এর মান পাবা দুই গ্যাসের ক্ষেত্রেই। তাহলে তুমি এম এর মান পেয়ে গেলেই তো এবার তুলনা করতে পারবা যে এটা থেকে এত দূর, এটা থেকে এত দূর। এখন এই যে 25 সেন্টিমিটার বলা আছে, একটাকে এক্স ধরো, একটাকে 25 মাইনাস এক্স ধরো, রেশিও করে দিলে তুমি বেগের অনুপাত যে পাবা সেই অনুপাতটাকে দূরত্বের অনুপাত ধরলে তুমি আবার কত দূরত্বে মিলিত হবে বের করে ফেলতে পারবে আগের ম্যাথের মতোই। আচ্ছা, মিশ্রিত অবস্থায় কোন গ্যাসটি বেশি চাপ দিবে, মানে কোন গ্যাসের আংশিক চাপ বেশি হবে। এখান থেকে আংশিক চাপের সূত্র প্রয়োগ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের লাস্ট প্রশ্ন যেটা, সেটা বলেছে গ নম্বর, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ আর বি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আবারও মোট চাপ নির্ণয়ের সূত্র কি? পি সমান P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই ভি। P1 এর মান কত আমার? 750 মিলিমিটার মার্কারের, তুমি এটাকে 760 দিয়ে ভাগ দিয়ে দাও, 750 ভাগ 760 ইন্টু V1 এর মান কত বলা হয়েছে 2 লিটার, প্লাস P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 150 কিলো প্যাসকেল, মানে 150 ভাগ 101.325 ইন্টু V2 এর মান কত? 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, ডিভাইডেড বাই, এবার আমার মাঝখানে যেহেতু কোনো পাত্র দেওয়া নাই, এই পাত্র আর এই পাত্রের যোগ করো, 2 লিটার প্লাস 1 লিটার মানে 3 লিটার। এখান থেকে তুমি মোট চাপ পাবা। গ নাম্বার প্রশ্ন ডান। ঘতে কি বলেছে? একই তাপমাত্রায় ও প্রদত্ত চাপে বি এবং সি পাত্রের গ্যাসগুলোর মধ্যে কোনটি অধিক হারে ব্যাপিত হবে। একই তাপমাত্রায় বি আর সি বলেছে। আচ্ছা, বিতে কি দেওয়া আছে? ডাব্লিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। তুমি আবারও এই সূত্র থেকে এম বের করে নিতে পারবা কিনা। আচ্ছা, দ্বিতীয় গ্যাসটার ক্ষেত্রে ঘনত্ব দেওয়া আছে, দেখো ঘনত্ব ডি, প্রেসার দেওয়া আছে, আর আমার কি দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে। এই সূত্র থেকে তুমি কিভাবে বের করবা? ঘনত্বের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি ছিল। যেহেতু তুমি ডাব্লিউ এর মান জানো না, পি এম ডাব্লিউ বাই ভি আর টি, ডাব্লিউ বাই ভি মানে তো ঘনত্ব, বা পি এম সমান ডি আর টি। এই সূত্র থেকে দেখো তো এম আসে কিনা তোমার। পি এর মান তুমি জানো, আর এর মান তুমি জানো, টি এর মান তুমি জানো, ডি এর মান পর্যন্ত তুমি জানো। সবগুলো মান যখন তুমি জানো, এম এর মান বের করতে তোমার আর কোনো অসুবিধা নাই। তুমি এম এর মান বের করে ফেললা। এই যে এখানে দেখো মানগুলো বের করে একটা আইডিয়া দেওয়া আছে, তোমরা স্লাইডটা দেখে আরেকবার মিলিয়ে নিতে পারো।
এবং এই যে কোনটার অধিক হারে এই যে শেষে আমাদের রেশিওটা এরকম আসবে আরবি আর আরসি এর মধ্যে। তাহলে কে বেশি হারে আমাদের ব্যাপিত হচ্ছে? অবশ্যই আরবি বেশি হারে ব্যাপিত হচ্ছে কারণ রেশিওটা দেখেই বোঝা যাচ্ছে। তো এটা ছিল আমাদের আজকের শেষ সিকিউ। আশা করি তোমাদের এই চ্যাপ্টারের আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। এই রিলেটেড এখনো আমাদের আরেকটা পার্ট বাকি আছে। পার্ট 2 তে আমরা বাকিটুকু দেখায় দিলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে তোমাদের কোনো ধরনেরই সমস্যা থাকবে না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর অবশ্যই পড়াশোনা করতে থাকো। এখন পড়াশোনা করার সময় কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। ঠিক আছে? ধন্যবাদ।